বাংলা জাগর সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই অর্থাৎ সোম থেকে শুক্র আপনাদের সঙ্গে আমরা কথা বলতে আসি এই সাফ কথা অনুষ্ঠানে। এই মুহূর্তে বাংলায় ঠিক কী কী চলছে, শুধুমাত্র বাংলা নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে বিভিন্ন রকম ঘটনা তো ঘটে যাচ্ছে প্রত্যেক দিন। আর সেই সব ঘটনার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আগামী 23 এবং 29শে এপ্রিল, অর্থাৎ বঙ্গে নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে সব রাজনৈতিক দল বলা যেতে পারে ভোটের ময়দানে নেমে পড়েছে এবং তারা প্রচার তো করছেন ঠিকই, কেউ কেউ আবার প্রচার করছেনও না। তার কারণ কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি, এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। কিন্তু দলের যেটা ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো সংগঠনের মাধ্যমে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মানুষের কাছে। কিন্তু অন্য তিনটি দল, অর্থাৎ মূলত চতুর্মুখী যুদ্ধ, আর সেই চতুর্মুখী যুদ্ধে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা 15 বছর ধরে রাজ্যকে পরিচালনা করেছে, সুতরাং তারা ইনকামবেন্সি একটা ফ্যাক্টর রয়েছে তাদের, সুতরাং ক্ষমতাসীন দল হিসেবে তারা খানিকটা কয়েক লাখ এগিয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে রয়েছে ভারতীয় জনতা পার্টি, কারণ তারা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তাদের, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রে যেহেতু ক্ষমতাসীন সরকার রয়েছে তাদের, সুতরাং তারাও বেশ খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে চলেছে। অন্যদিকে বামেরা রয়েছে, তারা একলা লড়ছে না এবার, অবশ্য তারা একটি ধর্মনিরপেক্ষ জোট গড়ে লড়ছে এবং তার মধ্যে রয়েছে আইএসএফ বা সিপিআই এমএল এর মতন দলগুলিও। অর্থাৎ 294টা কেন্দ্রের যে লড়াই, সেই লড়াই জমে উঠেছে। আর সেই সব নিয়েই বঙ্গযুদ্ধ 2026। বেশ কিছু ছবি এই বঙ্গযুদ্ধ চলাকালীন নজরে পড়ছে। প্রত্যেক দিনই সেই সমস্ত ছবিগুলো বদলাচ্ছে, কিছু কিছু ছবি একই থাকছে, কিছু কিছু নতুন ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সব ছবিগুলো একটুখানি তুলে ধরবার চেষ্টা করবো। যেমন ধরুন সাপ্লিমেন্টারি তালিকা, সেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 22 দিন পর, মানে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার 22 দিন পর সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্টে প্রথম থেকে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, অর্থাৎ কত মানুষের নাম বাদ গেল, কত কী কী বৃত্তান্ত, সেটা সম্পর্কে অবশ্য নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে মোটামুটিভাবে যে 32 লক্ষ মানুষের এখনো পর্যন্ত নথি যাচাই করেছেন বিচারকরা, সেই নথির মধ্যে থেকে 10 লক্ষ মানুষ, মোটামুটি 10 লক্ষ মানুষের সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বলা যেতে পারে। তো এই 10 লক্ষ মানুষের মধ্যে প্রায় 30% নাম বাদ চলে গিয়েছে, যাদের মধ্যে অনেকে হয়তো বৈধ ভোটারও রয়েছেন। অনেক বৈধ ভোটারই তেমন দাবি করছেন যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নামটি পার্মানেন্টলি বাদ দিয়ে দেওয়া হলো। এবারের ভোটে, অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে তারা লড়তে পারবেন কিনা তা নিয়ে কিন্তু বিস্ময় জলে তারা পড়ে রয়েছেন এই মুহূর্তে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে না। এটা নিয়েই আমাদের আলোচনা শুরু হোক আজকে। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন যারা, স্টুডিওতে রয়েছেন আমাদের এস্টিমড গেস্ট। আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রবীণ সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা তার, লেখক হিসেবেও তিনি সুপরিচিত এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তাকে আমরা অনেকবারই পেয়েছি, রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদেব, স্বাগত। এবং আরও একটি বিষয় বলে রাখবার চেষ্টা করব, সেটা হচ্ছে অন্য একটি সংবাদ মাধ্যমে রন্তিদেব সেনগুপ্তর সঙ্গে, অর্থাৎ আমাদের সবার প্রিয় রন্তিদার সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে, তার তত্ত্বাবধানে কাজ করেছি, সেটা একটা পরম সৌভাগ্য বটে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মিডিয়া প্যানেলিস্ট, অর্থাৎ জাতীয় কংগ্রেসের তরফে রয়েছেন আশফাক আহমেদ। স্বাগত জানাই আপনাকে। আগেও এসছেন আশফাক আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রবক্তা, মিডিয়া প্যানেলিস্ট রাজদীপ পাল। রাজদীপ, স্বাগত জানাই। এবং রাজদীপও আমাদের সঙ্গে আলোচনায় আগে যোগ দিয়েছেন আমাদের এই সাফ কথায় বঙ্গযুদ্ধে। আমি একটু আলোচনাটা একদম শুরুটা করতে চাইছি। এই যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোলো, আমি রন্তিদেব সেনগুপ্তর কাছেই যাব, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানুষ সংশয়ে রয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত সংশয়ে, কারণ বলা হচ্ছে যে এই যে 60 লক্ষেরও বেশি, 60,06,675 জনের যে যাদেরকে বলা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়েই সংশয় ছিলেন। এখন তো নিশ্চিত হয়ে যাচ্ছেন, মানে 10 লক্ষের সাপ্লিমেন্টারি লিস্ট, তার মধ্যে 30% বাদ চলে গিয়েছে। অর্থাৎ তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার আসবেন কি আসবেন না, ভোট দিতে এবারে পারবেন কি পারবেন না, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এটা কি হওয়ার ছিল? প্রথমত হচ্ছে যে
এসআইআর পদ্ধতিটা যেভাবে হয়েছে, 7 কোটি ভোটার রাজ্যে, সেখানে এরকম 2 মাসের একটা 3 মাসের একটা সময় নিয়ে তাড়াহুড়ো করে তো এটা করার কোনো কারণ ছিল না। একটা সময় নিয়ে এটা করা যেতে পারত, তাতে অনেক স্বচ্ছ হতো। ভোটার তালিকা যদি স্বচ্ছ করাই উদ্দেশ্য থাকতো নির্বাচন কমিশনের, তাহলে একটু সময় নিয়ে এটা ধীরে সুস্থে করতে পারতো। এত তাড়াহুড়ো করার কারণটা হঠাৎ কি, সেটাই কিন্তু প্রথম থেকে একটা প্রশ্ন, যে এত তাড়াহুড়ো কেন। এবার ধরুন এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, এটা নির্বাচন কমিশন বললেন যে 30 লক্ষের নাম, এই 60 লক্ষের ভেতর 30 লক্ষের ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে, প্রায় 32 লক্ষ, প্রায় 32 লক্ষ ফয়সালা হয়ে গেছে। এবার এই যে ফয়সালা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে, এই যে ফয়সালা হয়েছে এর তালিকাটা কোথায়, সম্পূর্ণ তালিকাটা কোথায়? এবং একটা মাঝরাতে একটা তালিকা প্রকাশ করে দেওয়া হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, অধিকাংশ লোকের অভিযোগ সেখানে গিয়ে দেখা যাচ্ছে না। তালিকাটা কোথায়? কত মানুষ বাদ গেছে? এবং প্রাথমিকভাবে সবাই আন্ডার এডজুডিকেশন হয়ে গেছিল। হ্যাঁ, সেটা ওরা বলছে যে নাকি নানা রকম ক্লেরিক্যাল, ওই নানা রকম যান্ত্রিক গোলযোগ প্রযোগ ইত্যাদি হেনা তেনা, যাই হচ্ছে প্রসঙ্গ আমি বাদই রাখছি। আমি যদি এটাও ধরি যে এই তালিকাটা কোথায়, তালিকাটা কেন প্রকাশ করবে না নির্বাচন কমিশন? এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন, যেটা আমরা দেখছি এর আগে যখন এই এসআইআর নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে, গন্ডগোল হয়েছে, নির্বাচন কমিশন বারবার বিএলওদের দিকে বলটা ঠেলেছে। এখন নির্বাচন কমিশন বলছে বিচার বিভাগের দিকে। মানে নিজে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নেবে না, কিন্তু এই ভোটার তালিকা প্রকাশ করা, কজন মানুষ সত্যিই ভোট দিতে পারবেন, কজন ভোট দিতে পারবেন না, এটা জানানোর দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যদি বিচার বিভাগে দেরি হয়ে থাকে, নির্বাচন কমিশনই তো উদ্যোগ নিয়ে ভোটার তালিকাটা বের করবেন। সাধারণ মানুষ যাতে এমনভাবে ভোটার তালিকাটা বিভিন্ন জায়গায় টাঙানো উচিত যে সাধারণ মানুষ গিয়ে দেখতে পারে। গ্রামগঞ্জের মানুষ, প্রান্তিক মানুষ, যারা অত এইসব এই ইন্টারনেটে অত অভ্যস্ত না, তারা কিভাবে ভোটার তালিকা দেখবে? এইসবও বাদ দিলাম। এরপর এই যে মানুষগুলো বাদ যাচ্ছেন, এরা কথা হয়েছে একটা ট্রাইব্যুনাল হয়, কতগুলো ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনালগুলো কবে কাজ শুরু করবে? নির্বাচন কমিশন কেন উদ্যোগ নেবেন না? ট্রাইব্যুনালগুলো কবে কাজ শুরু করবে? ধরুন শহরের মানুষরা ট্রাইব্যুনালে গেলে, গ্রামের যে প্রান্তিক গরিব মানুষটি যার নাম বাদ চলে গেল ভোটার তালিকা থেকে, সে কি চট করে ট্রাইব্যুনালে যেতে পারবে? এই প্রশ্নগুলো তো উঠছে। নির্বাচন কমিশন কি চায় সেটাই কিন্তু একটা সন্দেহের বিষয়। আমার তো মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবেই মনে হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে, এই যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেল, এবং এই যে একটা লুকোছাপা, এবং সবকিছুতে দেখবেন হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া। কোন সরকারি নির্দেশ আপনি শুনেছেন আগে যে হোয়াটসঅ্যাপে হয়? হোয়াটসঅ্যাপে হয় কেন? যাতে কিছু বিপদ হলেই হোয়াটসঅ্যাপের নির্দেশটা মুছে দিয়ে অস্বীকার করা যায়। ওই দেখবেন গ্যাসের ব্যাপারও হোয়াটসঅ্যাপে নির্দেশ আসছে, এটা সরকারি চলছে হোয়াটসঅ্যাপের ওপরে, হোয়াটসঅ্যাপ সরকার। তো এই যে নির্বাচন কমিশন, গোড়া থেকেই নির্বাচন কমিশনের আচরণ কিন্তু খুব সন্দেহজনক। এবং এই যে এই তালিকাটা, 60 লক্ষ মানুষের তালিকাটা, এটা নিয়ে নির্বাচন কমিশন আরো তাদের আচরণ সম্পর্কে আরো নিজের প্রশ্ন তুলে দিয়েছে। যে এই 60 লক্ষ মানুষের ভেতর যদি 40% বাদ যায়, কি করবেন তারা? কি করবেন? কোন পদ্ধতিতে, কি বেসিসে তাদের বাদ দেওয়া হচ্ছে, এটা তো জানাতে হবে। অভিযোগ উঠছে যে মহিলাদের বাদ দেওয়া হচ্ছে, বিরাট সংখ্যক মহিলারা বাদ চলে যাচ্ছেন, এবং সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। মহিলারা, যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে প্রচুর বাঙালি হিন্দু মহিলা তাদের বিয়ের পর পদবি পাল্টে যায়, সেক্ষেত্রে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন যে আপনি বিয়ের আগে এই পদবি ছিল, বিয়ের পর কেন? মুসলমান মহিলাদের ক্ষেত্রে, সংখ্যালঘু মুসলমান মহিলাদের ক্ষেত্রে তারা যখন বিধবা হন, স্বামী হারা হন, তাদের ক্ষেত্রে নামের পরে বেওয়া লেখেন। এই নিয়ে প্রশ্ন তুলেছে যে বেওয়া কেন লিখছেন, আপনি তো আগে বিবি লিখতেন। মানে এই সব কারণে যদি বাদ দেওয়া হয়, নির্বাচন কমিশনকে তো জানাতে হবে যে আমি ধরুন ভোটার, আমি কেন বাদ গেলাম? আমি এত বছর ধরে ভোট দিয়ে আসছি, আমি কেন বাদ গেলাম? সংখ্যালঘু মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম এই বাংলায় আছে, তাদের কেন বাদ দেওয়া হবে? মানে আমি কি ধর্ম দেখে ঠিক করবো যে কে ভোট দেবে? এটা হলো তো হতাশাজনক, এবং সেটা খুব দুঃখের, এটা বিপজ্জনক। হিটলার জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পাঠিয়েছিলেন। বাংলায় 60 লক্ষ বাঙালিকে, 60 লক্ষ বাঙালিকে আজকে তার ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে।
একদমই তাই। এই জায়গাটা থেকে আমি রঞ্জিতার কথার সূত্র ধরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জায়গায় সভা করেছেন, আর সেই দুটি জায়গায় কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে। আমি শোনাবো আমাদের দর্শকদের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত সামনে আনা হচ্ছে না কেন, এই সামনে না নিয়ে আসার পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা সেই প্রশ্নটাও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, if you have the guts, why don't you supply the list even to the journalists? আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি, এবং তার জন্য এখনো মনে রাখবেন যা হয়েছে 27 থেকে 29 লাখ, আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, पब्लिक को तो मालूम होना चाहिए। এই জন্য বলি, শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। বাদ বাকি লিস্ট চাইছি, লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তারা তাদের সাথে যোগাযোগ করবে যাদের নাম বাদ গেছে, তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। নাম বাদ পড়ার পর ট্রাইব্যুনাল, কিন্তু সেই ট্রাইব্যুনালে কয়েকটা জেলার থেকেই সেরকম ছবি উঠে এসছে যে সেখানে ট্রাইব্যুনালের কাউন্টার আছে কিন্তু লোকজন নেই সেখানে। সুতরাং অর্থাৎ ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত সেরকমভাবে এফেক্টিভই হয়নি, চালুই হয়নি এখনো পর্যন্ত। সেই জায়গা থেকে মানুষ কি করবে, আমি সেটাই আমাদের একদম আনইন্টারাপ্টেড পর্বে আমি আশফাক আহমেদের কাছে যাব, যে মানুষ কি করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। দেখুন, যেইভাবে ভারতীয় জনতা পার্টি, একটি ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন যে গণতন্ত্র শুধু ভোট দেওয়ার নাম নয়, বরং প্রত্যেকটা সিটিজেন যেন ভোট দিতে পারে তা এনশিওর করবে রাষ্ট্র, এবং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল সেটা এনশিওর করা। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে, কখনো আমরা দেখছি সে নির্বাচন কমিশনের অফিসিয়াল প্রেস রিলিজ বা কাগজে আমরা বিজেপির স্ট্যাম্পের ছাপ দেখছি, কখনো দেখছি নির্বাচন কমিশনার, চিফ ইলেকট্রাল যিনি ইলেকশন নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, উনি অ্যাপয়েন্টেড হচ্ছেন কিভাবে, সেই অ্যাপয়েন্টমেন্টটাই একটা প্রশ্নের মধ্যে রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে একটি মামলাও রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কে করছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, এবং অপোজিশন লিডারকে রাখা হয়েছে নামমাত্র, এবং সেই ইউনিয়ন মিনিস্টারের জায়গায় অ্যাকচুয়ালি ছিল চিফ জাস্টিস। চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে ইউনিয়ন মিনিস্টারকে করা হচ্ছে। এটা গণতন্ত্রের প্রহসন নয় তো কি? আজকে বাংলার বাঙালিকে শেষ করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আজকে যেইভাবে শুধু যদি ভোট করেই, শুধু যদি একটা জিনিস ভাবতে হবে যে সাংবিধানিক অধিকার হচ্ছে ভোট দেওয়া, তো আপনি কি করে ভায়োলেট করছেন? পরে যখন সে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে, সে যখন সব ঠিক থাকবে, বেশিরভাগ ঠিক আছে, এটা ইলেকশন কমিশনও জানে, এটা বিজেপি জানে, তো বিজেপি চাইছে ইলেকশন কমিশনের মাধ্যমে এই ইলেকশনটাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না করিয়ে একে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে, ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে, পুরো ইলেকশনটাকে ম্যানেজ করার চেষ্টা চলছে, এবং লক্ষ লক্ষ বাঙালিদের অধিকার কেড়ে, সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে দেওয়ার কাজ করছে। এর বিরোধিতা করতে হবে, এটা ভয়ানক।
বাংলার মানুষের কাছে এই ধরনের একটা ভয়ানক সিচুয়েশনে বাংলার মানুষ দাঁড়িয়ে আছে। আমাকে কিছু লোক ফোন করেছিলেন যে একটা বুথে পুরো বুথের সবারই নামই আউট। এবার কিছু লোকের নাম আছে, তো বাবার নাম আছে, ছেলের নাম আছে, বাবার নেই, ছেলে, মানে এই ধরনের যে ঘটনা চলছে, এর মানে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির হয়ে কাজ করছেন। নরেন্দ্র মোদীজি নিজের ফেলিয়ারগুলো লুকোতে চাইছেন। ওনার বিদেশ নীতি থেকে শুরু করে সব কিছু যখন একের পর এক উনি এক্সপোজ হয়ে যাচ্ছেন, এবং রাহুল গান্ধীজি যেইভাবে ওনাকে এক্সপোজ করেছেন ভোট চুরির ক্ষেত্রে, সেইভাবে উনি দেখছেন কোনো উপায় নেই। বাংলাকে যদি দখল করতে হয়, যদি আমাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে টিকে থাকতে হয়, তাহলে এই ম্যানেজমেন্ট করতে হবে, আর এই ম্যানেজ করতে হবে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করতে হবে এবং হত্যা করতে হবে। এটা গণতন্ত্রের হত্যা ছাড়া কিছুই নয়। আমি মনে করি এটা ইলেকশন কমিশনকে ম্যানেজ করার চেষ্টা শুধু নয়, করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং এই ভারতীয় জনতা পার্টি দেখবেন যখন ইলেকশন কমিশনকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তখন ভারতীয় জনতা পার্টির স্পোকপারসন বা মিডিয়া প্যানেল, ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা উত্তর দেন। কেন ইলেকশন কমিশনের মুখপাত্ররা উত্তর কেন দেন না? ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সে প্রশ্নগুলো ভালো করে উত্তর দিতে পারেন না? সাংবিধানিক সংস্থায় বসে থাকা জ্ঞানেশ কুমার পার্থক্য জানে না যে ন্যাশনাল অ্যান্থেম কি আর ন্যাশনাল সং কি, এর পার্থক্যটুকু জানে না, এর মানে কি দাঁড়াচ্ছে। বেশ আমি আসবো অবশ্যই আবার ক্রস ডিসকাশন পর্বে। আমি তার আগে একটু রাজদীপের কাছে যাব। রাজদীপ পাল, ভারতীয় জনতা পার্টির প্রবক্তা, তার কাছ থেকেও শুনতে চাইবো আনইন্টারাপ্টেড। কয়েকটা প্রশ্ন এলো, সেই প্রশ্নগুলো একটু বলি। সেটা হচ্ছে, বলছে যে যারা এই যে 30% নাম যাদের বাদ হল, এরা কি করবে? যেটা বলছে, আপনি বললেন ফর্ম 6 ফিল আপ করে জমা করলেও তাদের কি হবে না হবে কোনো ঠিক, মানে এবারে ভোট দিতে পারবেন কিনা? রাইট, হ্যাঁ, এবারে ভোট দিতে পারবেন কিনা কোনো ঠিক ঠিকানা নেই, কিছু বিষয় নেই। ভারতীয় ইলেকশন কমিশন কি করবে আমরা জানি না। আমরা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির কথা বলছি। যতক্ষণ না পর্যন্ত এই ফর্ম 6 যারা ফর্ম ফিল আপ করেছে তাদের, এবং আমরা ভারতীয় জনতা পার্টি যেসব ফর্ম 7 জমা করেছি, এই যে ফর্মের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভোট করতে দেবে না। যতক্ষণ না পর্যন্ত এই দুটি ফর্ম নিষ্পত্তি হচ্ছে, ভারতীয় জনতা পার্টি যদি ভোট করতে আসে ইলেকশন কমিশন, ভারতীয় জনতা পার্টি নিজের রাস্তায় নামবে এবং ভোটের বিরোধিতা করবে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। এবার বলছে নিয়ম, এসআইআরে নাকি খুব তাড়াহুড়ো হয়েছে, খুব প্রবলেম হচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এইটাতে দেখবেন অন্যান্য রাজ্যেও কিন্তু আমাদের এসআইআর হয়েছে। ভারতবর্ষের অনেক রাজ্যে এসআইআর হয়েছে, সেখানে সামনে ভোটও আছে, কিন্তু তাদের কারোর কোনো প্রবলেম নেই, কারণ সেখানে টিএমসি নেই। শুধুমাত্র টিএমসি আছে বলেই পশ্চিমবঙ্গে এই দুরবস্থা দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন, আমরা শুনলাম, বলতে দিন, এই সময় বলবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন যে নাকি 40% যে নাম কাটা গেছে তার পিছনে বিজেপির দোষ, আর যে 60% নাম রয়ে গেছে তার পিছনে মমতা ব্যানার্জির ক্রেডিট। এইটা মানে সেই মিষ্টিটুকু নিয়ে নিলাম আর তেতোটা ছুঁড়ে মারলাম, এরকম একটা কথা না, মানুষ এইসব গ্রাহ্য করবে না। কারণ উনি কোর্টে গেছিল, কোর্টে যাওয়ার জন্য জুডিশিয়াল সিস্টেমের উপর পুরোটা গেছে। যেসব নামগুলো বাদ যাচ্ছে, জুডিশিয়াল সিস্টেম বাদ দিচ্ছে, নির্বাচন কমিশন বাদ দিচ্ছে না, বিজেপিও বাদ দিচ্ছে না। তাহলে এরকমভাবে বিজেপির ওপর দোষ দেওয়াটা মুখ্যমন্ত্রীকে বন্ধ করতে হবে। উনি যদি ক্রেডিট নিতে চায়, তাহলে এই যে 60% নাম এসছে তার ক্রেডিটও নিক, এবং 40% নাম বাদ গেছে সেটার যে ভরপাই, সেই ভরপাইটাই করুক। কারণ মানুষ বুঝে গেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই এই অবস্থা বাংলাকে দেখতে হচ্ছে। কারণ এই যে জুডিশিয়াল সিস্টেম, এটা তো আমাদের মধ্যে ছিল না। এইটাকে ম্যানেজ করতে গিয়েই হয়তো ইলেকশন কমিশনের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। রাতের বেলা ঘোষণা করা, কিংবা এই যে ঠিক মতন জায়গায় না যাওয়া, এইগুলো শুধুমাত্র এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে। এবং কংগ্রেসের মুখপাত্র বললেন যে ভারতবর্ষের সিটিজেন যারা, তারা যাতে ঠিক মতন ভোট দিতে পারে। দাদা, বলতে পারবেন ভারতবর্ষের সিটিজেনকে? আপনাদের সরকার তো এতদিন ছিল, এতদিন কোনো সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করেনি কেন? কোনো কার্ড দেয়নি কেন?
প্রধানমন্ত্রী এই ব্যবস্থা করেছে, আমাদের প্রধানমন্ত্রী সিএ এর মাধ্যমে যারা যারা পশ্চিমবঙ্গে বাঙালি বা যারা বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে পালিয়ে এসছে সিটিজেনশিপ অ্যাপ্লাই করছে, কার্ড পেয়েছে, এবং এমনও দেখা গেছে তারা ফর্ম 6 ফিল আপ করে তাদের নামটা উঠেছে। হ্যাঁ, তারা ডিলিট হয়েছে, ডিলিট হওয়ার পরে সিএ এর কার্ড দিয়ে ফর্ম 6 ফিল আপ করেছে, তারপরে তাদের নামও উঠেছে। আমি এই সাংবাদিক দাদা যে সম্পাদ মানে সঞ্চালক রয়েছেন, তাকে আমি সেই বিষয়ে সব রকম প্রমাণপত্র দিতে পারি, প্রমাণপত্র আমার হাতেই রয়েছে। মানে বলছেন যে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন এবং তিনি ভোটাধিকার পেয়েও গিয়েছেন, এই পিরিয়ডটার মধ্যেই এরকমটা ঘটেছে, তাহলে সেটা সত্যি সত্যি একটা বিশাল বড় উদাহরণ হয়ে যাবে রাজদীপ বাবু। না, শুনুন আমি কি বলছি, নির্বাচন কমিশন বলেছে সিএ এর যে কার্ড, সেই কার্ড দিলে তাদের নাম উঠবে, এবং তারা ফর্ম 6 ফিল আপ করেছে, সিএ এর কার্ড জমাও দিয়েছে, সেইটা এখন অবধি মানে এখন অবধি প্রসেসিং এ চলছে, সেটা খুব শীঘ্রই সেটাই বলুন, প্রসেসিং চলছে, কারণ এটা দুটো পথ আছে রাজদীপ বাবু। আমি একটু পরিষ্কার করে দিই, আপনার বক্তব্যটা আমি শুনবো অবশ্যই, কিন্তু পরিষ্কার করে দিই, দুটো পথ আছে। একটা হচ্ছে আমি যদি বৈধ ভোটার হই এবং আমার যদি নাম বাদ চলে যায়, তাহলে আমি দুটো পথে যেতে পারি। একটা হচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে আপত্তি জানাতে পারি যে আমার নামটা কেন বাদ চলে গেল, আইনি পদক্ষেপ সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি হতাশ হয়ে গেলাম, আমার নামটি বাদ চলে গেল এবং আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন ভোটার হলাম। দেখুন, ভালো করে বুঝতে হবে, আমি বলছি শুনুন, ভালো করে বুঝতে হবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক ছিলাম, আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি খ্রিস্টান হই, আমি যে ধর্মের লোক হই, আমি ভারতবর্ষের নাগরিক ছিলাম না। আমি কংগ্রেস মুখপাত্রের কথা ধরেই বলছি। তাহলে আমি যখন ভারতবর্ষের নাগরিক না, তাহলে আমার নামটা তো নিশ্চয়ই কাটা যাবে, কারণ ভারতবর্ষের নাগরিকই তো ভোট দেবে। তাহলে আমি যখন ভারতবর্ষের নাগরিক নই, তাহলে আমি নাগরিকত্ব কার্ডটা এখন সবে পেলাম, তাহলে আমি এবার ভোটাধিকার পাওয়ার জন্য আবার অ্যাপ্লাই করবো ফর্ম 6। এই গোটা বিষয়টাই যথেষ্ট জটিল, এবং সেই জটিল বিষয়টা সাধারণ মানুষ কি বুঝতে পারছে? তারা কিন্তু সংশয় ভুগছে রাজদীপ বাবু, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সাধারণ মানুষ কিন্তু সংশয় ভুগছে, আমরা দেখতে পাচ্ছি তো, আমরা গ্রাউন্ড রিয়ালিটিটাকে যদি মেনে নিই, তাহলে সাধারণ মানুষ কিন্তু সেটাই বলছে যে কি করব বুঝে উঠতে পারছি না, কারণ এখনো পর্যন্ত তালিকাটাই তাদের সামনে আসেনি। আমি রন্তিদার কাছে আসবো, সেটা হচ্ছে যে আমি তালিকাটা বলে দিই যে উনি বলছেন যে যতক্ষণ মানে ভারতীয় নাগরিক নন ততক্ষণ তিনি ভোট দেবেন কেন, যতক্ষণ এই ভোটটা এই কার্ডটা পাবেন নাগরিকত্ব সিএ ইত্যাদিতে অ্যাপ্লাই করে তখন উনি নাগরিক হবেন। এই কথাগুলো উনি মতুয়াদের সামনে গিয়ে বলুন। মতুয়ারা এত বছর ধরে পশ্চিমবঙ্গে আমি একটু শেষ করে এত বছর ধরে পশ্চিমবঙ্গে আছেন, এত বছর ধরে সরকারি সুবিধা পেয়েছেন, ভোট দিয়েছেন, এখন তাদের আবার প্রমাণ করতে হচ্ছে যে না আমি ভারতীয় নাগরিক ছিলাম না, এখন আমি ওই সিএ ফর্মে অ্যাপ্লাই করতে প্রথমে ডিক্লেয়ার করতে হবে আমি ভারতীয় নাগরিক ছিলাম না। এখন মতুয়াদের সে অ্যাপ্লাই করতে হচ্ছে, বলতে চাই ভারতীয় নাগরিক ছিলাম না। এই কথাগুলি উনি বললেন যে নাগরিকত্বের ব্যাপারে, এটা মতুয়াদের কাছে গিয়ে বললে মতুয়ারা ওনাকে খুব সুন্দর উত্তর দিয়ে দেবে। এবার আপনি বলুন। না দাদা, আমার আরো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মতুয়াদের ভোট পাওয়ার জন্য যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী, তারা বলেছিলেন যে কারোর কোনো একজন হিন্দু মতুয়ার নামও বাদ যাবে না। নিশ্চয়ই প্রচুর মতুয়ার নাম বাদ গেছে, যাবে না। উনি মতুয়াদের ঠাকুরনগর ইত্যাদি মতুয়া প্রধান এলাকাগুলোতে গিয়ে দেখতে পাবেন যে মতুয়াদের ভিতর ক্ষোভ হচ্ছে। মানে অস্বীকার, গায়ের জোরে ওরা অনেক কিছু অস্বীকার করতে পারে, কিন্তু বাস্তবটা তো বাস্তবটা তো অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করার কোনো উপায় নেই। দেখুন, একটি প্রশ্নের আমি উত্তর দিতে চাইছি। বিজেপির মুখপাত্র এখানে যে প্রশ্নটি করলেন যে কংগ্রেস কি করেছে সিটিজেনশিপ ডিফাইন করার জন্য। কোন পার্টি সিটিজেনশিপ ডিফাইন করে না, আপনি বুঝুন, কোন পার্টি করে না, এটা না বিজেপি করে না, কংগ্রেস করে না কেউ, বরং কংগ্রেস একটা ভূমিকা পালন করেছে কনস্টিটিউশনাল সংবিধান তৈরি করতে, এবং সংবিধানে কংগ্রেস কি করেছে বলে দিই, সংবিধানে একটা সেকুলারিজম একটা সিস্টেম করেছে, যেই সিস্টেমটা করছে ইকুয়ালিটি অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, এবং সিটিজেন 1955 এর যে আইন, সেই আইনটা কে করেছে, কে পাস করেছে পার্লামেন্টে? আপনি উত্তর দেন। তার ভিত্তি কি ছিল? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই নিউট্রালাইজেশন, বাই ইনকর্পোরেশন। বলতে পারবেন আপনার প্রশ্নটাই একদম মানে সম্পূর্ণ একটা অদ্ভুত প্রশ্ন আমি দেখলাম। ভারতবর্ষে প্রথম মানে হয় না, এই প্রশ্ন কোনো হয় না। প্রত্যেকটা নাগরিক এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারা ভারতবর্ষের সিটিজেন, এটা সাংবিধানিক কথা।
এবার কেউ যে সিটিজেন নয় এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচন কমিশন সিটিজেনশিপ না, নির্বাচন কমিশন সিটিজেনশিপই করে না, আর নির্বাচন কমিশন এনশিওর করবে যে প্রত্যেকটা ভারতীয় নাগরিক যেন ভোট দিতে পারে। আমাকে বলুন যে ছেলে ভোট দিতে পারছে, বাবা ভোট দিতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর এবং আমার দুটো একদম গিয়ে মানুষকে, বাঙালিকে, বাংলার মানুষকে শেষ করে দেবেন, এটা চলবে না। বাংলার মানুষ আপনাদেরকে একদম সমুদ্রে ফেলে দেবে। এটা তো রাজনৈতিক মতামত শুনলাম, কিন্তু আমার দুটো একদম সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে নয়, একদম সাধারণ মানুষ হিসেবে দুটি প্রশ্ন আছে। আমি যে প্রশ্নের উত্তর রাজদীপ বাবুর কাছ থেকে বিরতির ওপারে নেব। একটি হচ্ছে, আমি একটু শুনিয়ে রাখি প্রশ্ন দুটো। একটি হচ্ছে যে এসআইআর অন্য কোনো রাজ্যে তো কোনো গোলমাল হয়নি। বিহারের কথা নিশ্চয়ই মনে আছে, বিহারে নির্বাচন হয়েছিল 2025-এ, এবং 2025-এর সেই নির্বাচনের 3 মাস আগে সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, এবং সেখানে বহু বৈধ ভোটারের নাম বাদ চলে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে এত তাড়াহুড়োর কি কোনো প্রয়োজন ছিল? এই তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে সেখানে বহু বৈধ ভোটারের নাম বাদ চলে গিয়েছিল। এই প্রশ্নটাও যেমন থাকবে, ঠিক তেমনিভাবে আরও একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই এসআইআর পদ্ধতিতে বহু মানুষকে আমরা দেখেছি অক্সিজেনের নল নাকে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে সেখানে শুনানিতে হাজির হতে। এতটা ভোগান্তির কি সত্যি সত্যি কোনো প্রয়োজন ছিল? খুব তাড়াহুড়ো, যে প্রশ্নটা রাজদীপবাবু বললেন যে এটা বলা হচ্ছে যে তাড়াহুড়ো করে। 2001-এ যখন ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, সেখানে স্পেশাল ছিল না, সেটা আইআর ছিল। সেখানে ভোটার তালিকার সেই নিবিড় সংশোধনী, সেক্ষেত্রে কিন্তু 2 বছরেরও বেশি সময় লেগেছিল। এত মানুষ, 88,000-এরও বেশি বর্গ কিলোমিটার যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের এত মানুষ, যারা এই 23 বছরে যারা মৃত্যু হয়েছে যাদের, কিংবা একেবারে চিরতরে স্থানান্তরিত হয়েছেন, অন্য কোথাও চলে গিয়েছেন, বা নতুন ভোটার তৈরি হয়েছে, এই গোটা বিষয়টা এত তাড়াতাড়ি সত্যিই কি সম্ভব ছিল? এই প্রশ্নটা আমার থাকবে। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি আবার আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের বঙ্গযুদ্ধ 2026-এর আজকের আলোচনায় আমাদের স্টুডিওতে যে দুজন গেস্ট রয়েছেন, অর্থাৎ যে দুই অতিথি, দুই প্যানেলিস্ট রয়েছেন, তাদের মধ্যে একজন অবশ্যই বর্ষিয়ান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, আরও একবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র আশফাক আহমেদ, মিডিয়া প্যানেলিস্ট, স্বাগত জানাই আরও একবার। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে জুড়েছেন ভারতীয় জনতা পার্টির প্রবক্তা রাজদীপ পাল, স্বাগত জানাই আপনাকেও। আমি প্রশ্নটা যেটা রেখে গেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা নেব। 1 নম্বর হচ্ছে বিহারে এসআইআর, আপনি বলছিলেন যে অন্য কোনো রাজ্যে তো কোনো গোলমাল হয়নি, হয়েছে, বিহারে হয়েছে। আমরা সেই বিষয়টাই উল্লেখ করলাম একদম বিরতিতে যাওয়ার আগে। উত্তরটা শুনব। একদম, আপনারা বলছেন তাড়াহুড়ো কেন করা হচ্ছে, সামনে ভোট, একটু আস্তে ধীরে তো করা যেতে পারতো, তাই না? আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে প্রতি বছরই কোনো না কোনো ইলেকশন থাকে। 4টে ইলেকশন, 1 নম্বর লোকসভা, 2 নম্বর বিধানসভা, 3 নম্বর পৌরসভা, 4 নম্বর পঞ্চায়েত। এই 4টে ইলেকশন কোনো না কোনো সময় থাকেই। এবার এটা প্রত্যেকটা রাজ্যের জন্যই প্রায় প্রায় সমান। তাহলে আমরা যদি কোনো না কোনো সময় এসআইআরটা নির্বাচন কমিশন করতে যায়, বা ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের সরকার যদি করাতে চায়, তখন তো কোনো না কোনো ভোটের প্রবলেম হবেই। তার মানে আমাদের এরম করতে হবে যে ভোট বাঁচাতে গিয়ে সারা জীবন, ভারতবর্ষ আজকে প্রায় 75 বছর পূর্ণ করে ফেললো, কিন্তু এই যে বিদেশ থেকে এসে ভারতবর্ষে থাকার প্রবলেম, এই প্রবলেম সলভ করতে পারলো না। এই প্রবলেম বিদেশ থেকে না, আমি রাজদীপ বাবু এখানে আপনাকে একটুখানি থামাবো। তার কারণ হচ্ছে এই যে অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা 1 কোটি 20 লাখ পাওয়া যাবে, 1 কোটির বেশি রোহিঙ্গা আছে। যদিও আমরা জানি যে 15 থেকে 20 লক্ষের মধ্যে গোটা বিশ্বে রোহিঙ্গাদের যে জনসংখ্যাটা, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই। এই কথাগুলো তো আগে বলা হয়েছিল,
কিন্তু এসআইআর করে একজন অনুপ্রবেশকারী কারোর নামের এগেনস্টে লেখা রইল না ইনি অনুপ্রবেশকারী কিংবা ইনি রোহিঙ্গা, সেরকমটা তো পাওয়া গেল না এখনো পর্যন্ত। যে খসড়া তালিকা বা চূড়ান্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট কোথাও দেখতে পাওয়া গেল না। রাজদীপ বাবু, আমি এই জিনিসটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, এসআইআর হচ্ছে ভারতবর্ষের কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না এই লিস্ট দেখানোর জায়গা একদম হচ্ছে ঠিক, এসআইআর। তাই তো হওয়ার কথা। এই লিস্ট দেখানোর জায়গা 2001-এ যেরকমটা হয়েছিল, 2001-এর আপনার খেয়াল থাকতে পারে, আমি জানি না খেয়াল আছে কিনা, সেটা হচ্ছে 2001-এর যে বিধানসভা নির্বাচন ছিল, সেই বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে নভেম্বরের 6 তারিখ, আমার এখনো পর্যন্ত খেয়াল আছে, নভেম্বর মাসের 6 তারিখে এসআইআর ঘোষণা হয়েছিল, মানে আইআর ঘোষণা হয়েছিল, ভোটার তালিকার সংশোধনী হবে, সেই বিষয়টি ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এবারেও বিধানসভা নির্বাচনের পরে হতে পারত রন্তিদা। দাদা উনি বললেন যে এসআইআর হচ্ছে, না, কারা ভোট ওই দিতে তো পারবে একই কারা ভোট, বিষয়। অবশ্যই তাই তো। তো কারা ভোট দিতে পারবে না, কোন কারণে ভোট দিতে পারবে না, অনুপ্রবেশকারী বলে ভোট দিতে পারবে না, না রোহিঙ্গা বলে ভোট দিতে পারবে না, সেটা তো নির্বাচন কমিশন জানাবে। কেন ভোট দিতে পারবে না? নির্বাচন কমিশন জানিয়ে আপনি যদি দিয়েছে। শান্তম চ্যাটার্জির বদলে শোনেননি? চট্টোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন তাহলে কোন জানিয়ে দিয়েছে। যুক্তিতে আপনাকে বাদ দেওয়া হবে? চক্রবর্তী, যাই হোক, হ্যাঁ, বললাম কোন যুক্তি উদাহরণ, বাদ দেওয়া হচ্ছে তা সেটা কোন জানিয়ে যুক্তিতে দিয়েছে। আপনাকে বাদ দেওয়া হবে? আমি আপনি বলছি, কোন উনি যুক্তিতে বাদ রোহিঙ্গা দেওয়া হচ্ছে। না অনুপ্রবেশকারী, হ্যাঁ। সেটা তো বলতে হবে বলছি, নির্বাচন বলছি। কোন যুক্তিতে ভোট দিতে পারবেন, হ্যাঁ, এটা আমি তো বলছি, কোন ক্লিয়ার যুক্তিতে করতে বাদ হবে দেওয়া নির্বাচন হচ্ছে, কমিশনকে। এটা শুনুন, নির্বাচন আমি বলছি, কমিশনের দায়িত্ব, সেই দায়িত্বটা কি নির্বাচন কমিশন নেবেন? নিচ্ছেন না তো, এখন অব্দি তো নির্বাচন কোন কমিশন যুক্তিতে নাই বাদ দায়িত্ব। দেওয়া হচ্ছে, রাজদীপ আমি বাবু কি আপনাকে উত্তর বলে দিচ্ছেন? দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। বলুন। কোন যুক্তিতে বাদ দেওয়া হচ্ছে? 1 নম্বর, 2002-এ লাস্ট এসআইআর হয়েছিল, এসআইআর মানে আইআর যেটা হয়েছিল, সেটা হয়েছিল। হওয়ার পরে সেই যে লিস্ট বেরিয়েছিল, মানে সেই সময় তার বাবা বা ঠাকুরদা কেউ না কেউ থাকতো সেই লিস্টে, তাদের নাম অনুযায়ী তো তাদের নাম তো বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে কাদের নাম? যারা উড়ে এসে জুড়ে বসেছে, যারা না মানে বাদ যাচ্ছে, একদমই, সব একদম একদম ভুল কথা, বাদ একদম ভুল বাদ কথা। যাচ্ছে যারা, একদম তারা ভুল কথা। বাদ ভুল যাচ্ছে তথ্য, যারা, ভুল তথ্য। তাদের মধ্যে ভুল এরকমও তথ্য। রয়েছেন তারা 4 পুরুষ ধরে এদেশের বাসিন্দা, 100 বছরেরও বেশি সময় ধরে, আমার বন্ধু তাদের বাঁকুড়ার বাড়িতে 100 বছরেরও বেশি সময় ধরে কালী পুজো হয়, অর্থাৎ তারা প্রায় 200 বছর ধরে এই রাজ্যে আছেন, এই দেশের মাটিতে রয়েছেন, তাদের শিকড় প্রথিত বহু যুগ আগের থেকে, সে ব্রিটিশ একদম, পিরিয়ডের একদম, সময় থেকে স্বাধীনতা সংগ্রামে। স্বাধীনতা সংগ্রামে তারা যোগ দিয়েছেন পর্যন্ত, এই তারা period উড়ে এর এসে ভেতর- জুড়ে বসেননি হ্যাঁ, রাজদীপ বাবু। এই পিরিয়ডের ভেতর এমন অনেক মহিলা আছেন যারা বিয়ে হয়ে গেছে, পদবি পাল্টে গেছে, তাদের বিচারাধীন রাখা হয়েছে, এরকম নয় এটা যারা যারা একেবারে উড়ে এসে 2000 একটা- আমি বলি আমার মায়ের নাম কর্মকর্তা 2002 এ হিসাবে কথা আছে, বলছেন। 2002 এ আছে, শুনুন, ওরা শুনুন। কাল্টার এডুকেশনে ফেলে দিয়েছে, 2 এ হ্যাঁ, আছে। ধরুন 2002 যে তালিকা, যারা যদি উড়ে এসে যে তালিকার উপর ভিত্তি করে। নির্বাচন কমিশন- একদম, নির্বাচন কমিশন মানুষকে জানা, হ্যারাস কারা করা কারা- হচ্ছে, কারা সাধারণ কারা- মানুষকে, বাঙালিকে হ্যারাস করা কারা হচ্ছে, কারা উড়ে বাংলার এসে- মানুষকে হ্যারাস করা হচ্ছে। আর আপনি যে বলছিলেন যে তথ্য দিয়েছিলেন, বলুন তো মহারাষ্ট্রে কি হয়নি? কর্ণাটকায় আমি দেখছিলাম, তথ্যগুলো মিডিয়ে দেখছিলাম, মহারাষ্ট্রে শহর এলাকায় হাজার হাজার নাম বাদ, নির্বাচন আগে বিতর্ক হয়েছিল। কর্ণাটকায় ডুপ্লিকেট ফেক ডিলেশন নিয়ে বিরোধ, সেটাকে ইলেকশন কমিশনে বহু প্রশ্ন উঠেছিল। দিল্লিতে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে বহু অভিযোগ, বিশেষ করে নতুন ভোটার। আর এখন তো শিংডে নিজে প্রশ্ন তুলে দিয়েছে। সব জায়গায়, ইভেন উত্তরপ্রদেশে বিরোধীদের নাম বাদ। উত্তরপ্রদেশে আপনার বিজেপি শাসিত রাজ্যে প্রবলেম হয়েছে, বিরোধীদের নাম বাদ দিয়েছে। সুতরাং এসআইআর নিয়ে কোনো সমস্যা হয়নি অন্য কোনো রাজ্যে, এটা মিথ্যে, একেবারে দাওয়া মিথ্যে কথা। এটা একেবারে একটা অন্যরকম ন্যারেটিভ, যেটা হয়তো বিজেপি ভারতীয় মিথ্যে জনতা ছাড়া পার্টির কি প্রবক্তা বলতে বলতে পারে? চাইছেন। জুমলা ছাড়া আর আমি কি আরো বলতে একটা পারে? বিষয়ের কথা বলতে চাইবো, আপনার কাছে যাবো আশফাক আহমেদ, সেটা হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা তো আমরা অন্য কোনো রাজ্যে দেখিনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটার কথা একটু আগে রঞ্জিতা একদম বলছিল। একদম বাংলায় এটা এমন ভাবে নিয়ে আসা হয়েছে। প্রথমে কি বলা হয়েছিল যে না, কোন রকম এটা কিছু জবাব হবে না। দেবো। আমি নিজে ফোন করেছিলাম অফিসারকে, ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গের আধিকারিকদের ফোন করেছিলাম, বলেছিলাম যে নামে যদি একটা অক্ষরের যদি ভুল হয়ে যায় তো এটাতে কি প্রবলেম হবে? ম্যাচ যদি না হয়, না না কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, 2002 না থাকলে সেটা প্রবলেম হবে। সেই যদি ম্যাচিং না করে, ম্যাপ না হয় সেখানে প্রবলেম হবে, তখন আপনি আনম্যাপড হয়ে যাবেন। হ্যাঁ আনম্যাপড হয়ে যাবে। কিন্তু সেটা না হয় উল্টোটা হলো, যখন দেখছি আসি, ইলেকশন কমিশন রাজদীপ যে আনম্যাপড হচ্ছে না, আনম্যাপ তো পাওয়া যাচ্ছে না, এবার শুভেন্দু অধিকারীর কথাকে সত্য করে তুলতে হবে, মহাসত্য করে তুলতে হবে, মহা চিটিংবাজের কথা মহাসত্য করে তুলতে হবে। এই সত্য তখন করে তুলি, ব্যক্তিগত আক্রমণ। ঠিক আছে, সত্য করে তোলার কারণে এই চাপে, নির্বাচন বিজেপির চাপে, ভারতীয় জনতা পার্টির চাপে পড়ে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে দিল সবকিছু, আর এইটা একটা সব আরো বড় এই এআই দিয়ে এমন ভাবে ইলেকশন কমিশনের যখন মেন পাওয়ার ছিল না, যখন কোনো কিছু ছিল না, এত তাড়াহুড়ো করলো মেন পাওয়ার তৈরি করতো, এই মেন পাওয়ার এনশিওর করতো, তাই বলে ভারতবর্ষের নাগরিকের ভোটের অধিকারকে ইলেকশন কমিশনের ভুলের কারণে, আমি ভুলও বলবো না, এটা ভুল না, এটা প্যাটার্ন হয়ে যায়, ইরর নয়, প্যাটার্ন হয়ে গেছে, একটা প্যাটার্ন তৈরি করে দেবে। 2002 এর তালিকা অনুযায়ী 2024-এ অনেকে আবার এই প্রশ্নটা তুলতে আরম্ভ করেছেন, 2024-এও তো ভোট হলো, আর সেই 2024-এ যারা ভোট দিলেন সেই ভোটাররাই তো রয়েছেন, তাদের মধ্যে অনেকে বাদ চলে যাচ্ছেন, অনেকে, মানে সংখ্যাটা বিশাল। রাজনীতি এবার তারা তাহলে প্রশ্ন তুলতে পারেন যে 2024-এ তাহলে আমরা অবৈধ ভোটার ছিলাম, তাহলে 2024-এর ইলেকশনটাই অবৈধ। ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শুভেন্দু অধিকারী রিলেশনে চলে গেছিল, এই হচ্ছে অবস্থা। অনলাইনের সেই পোর্টাল খুলছে না, এবং সবচেয়ে বড় সমস্যা করেছে এআই। আমি এই পর্বটা একটু শেষ করবো আপনার সংক্ষিপ্ত উত্তর শুনে, রাজদীপ বাবু। একদম, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল গণতান্ত্রিক নির্বাচন ছাড়া, আমরা সবাই মানব কি? আমাদের ভারতবর্ষে প্রথম ভোট হয় 1951 সালে, তাহলে প্রথম যে প্রধানমন্ত্রী ছিল সে নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক ভোটের দ্বারা হয়নি। মানে আপনি তো ইতিহাসটাই জানেন না। 47 সালে যখন ভারত স্বাধীন হয় তখন সমস্ত দলের প্রতিনিধি নিয়ে সরকার হয়েছিল। সেই সময় 47 সালের 15 আগস্ট ভোট করাটা সম্ভব ছিল না। সব দলের একটা রিপ্রেজেন্টেশন বোঝেন না। প্রথম ভোট হয়েছিল 1952 সালে। আরে বাবা, প্রধানমন্ত্রী কিভাবে হয়েছিল? রিপ্রেজেন্টেশন কনস্টিটিউশন একটা বডি। আপনি ইতিহাসটা পড়ুন আগে, জানুন সেটা উত্তর দিন। হিস্ট্রি জানুন, আপনি জানুন, সিস্টেমটাকে জানুন, পলিটিক্যাল সিস্টেমটাকে জানুন। ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে 2026 সালে 1947 সালে কিভাবে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু, সেই প্রশ্নটা এখন তুলছেন কেন? যাই হোক, এখন আমরা নতুন করে স্বাধীন হইনি, আমাদের ভারতবর্ষের উত্তর দিতে পারছেন না তো। শুনুন, আপনারা যেভাবে তুলছেন যে প্রধানমন্ত্রী কিভাবে 2024 সালে প্রধানমন্ত্রী হলেন, আমিও ঠিক সেভাবেই প্রশ্ন তুলছি। নেহরু 1947 সালে কিভাবে প্রধানমন্ত্রী? শুনুন, ইতিহাসে গেলে কিন্তু আপনাকে নগ্ন করে দেওয়া হবে, ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ব্যাপারটা ছিলেন কেন কিভাবে হয়েছিল? আপনারা যে বাঁচাতেন ব্রিটিশদের, জওয়াহরলাল নেহরু ভোটে হেরে গেছিলেন। হয়ে যাবে। বেশ, না, আমি বুঝতে পারছি রাজদীপ বাবুর কাছে, হয়তো এই প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইছেন রাজদীপ বাবু, আমি বুঝতে পারছি এড়িয়ে যেতে চাইছেন, সম্মত কারণেই হয়তো এড়িয়ে যেতে চাইছেন। কিন্তু এরপরে যে বিষয়টি নিয়ে আসবো, এই নির্বাচনের আবহে বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন রকম কথাবার্তা বলেন তো, আর সেই সব কথাবার্তা নিয়ে কেউ আবার নির্বাচন কমিশনের কাছেও চলে যান নালিশ জানাতে। কেউ বলেন যে বিধি ভঙ্গ হচ্ছে। হ্যাঁ, নির্বাচনী আদর্শ আচরণ বিধি, সেই আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর, অর্থাৎ 15 তারিখের পর থেকে সেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে একটু বুঝে সুঝে কথা বলতে হচ্ছে। কিন্তু কেউ বুঝে সুঝে কথা বলছেন না, যে তার একটা উদাহরণ আমি একটুখানি দেখাতে চাইব। খড়গপুর, অর্থাৎ খড়গপুর সদর, সেই খড়গপুর সদরের বিজেপি প্রার্থী এবারে দিলীপ ঘোষ তার বিভিন্ন মন্তব্যের জন্য দীর্ঘদিন ধরেই বিখ্যাত, অথবা কুখ্যাত বলা যেতে পারে। তো সেই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়েছে। আজকে যে মন্তব্য তিনি করলেন, সেই মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, এবং অনেকে বলতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন নজর দিন। সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের ভূতপূর্ব রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলছেন তার সমর্থনে আমি পরপর দুটি বাইট শোনাবো। প্রথমে দিলীপ ঘোষ এবং তারপর সুকান্ত মজুমদার। পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে দেখে নেবেন। 4 তারিখের পরে মে মাসের সব পাল্টা। ওই জন্য তো এনকাউন্টার পুলিশ করে, অস্বাভাবিক কিছু নাই। আমরা কিছুদিন আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশও হঠাৎ করে খোলনঞ্চে বদলে রায়গঞ্জে বা উত্তর দিনাজপুরে গুলি চলেছিল পুলিশের উপরে। তখনকার ডিজিপি বলেছিল আমাদের পুলিশের উপরে একটা গুলি চললে আমরা 4টি গুলি চালাবো, এবং যারা গুলি চালিয়েছিল তাদের উপর পুলিশ এনকাউন্টার করেছিল। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়, অস্বাভাবিক ঘটনা।
আমি মন্ত্রীদেব সেনগুপ্তর কাছে যাব। এবারের নির্বাচনটা সব দিক দিয়েই একটু অন্যরকম নির্বাচন হচ্ছে, যেখানে প্রার্থী ভোট প্রচার করতে এসে বলছেন এনকাউন্টার করা হবে, অর্থাৎ এনকাউন্টার করার লোভ দেখিয়ে ভোটারদের দলে টানার চেষ্টা করছে। এই যে কথাগুলো ওরা বলছে না, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, এই কথাগুলোই ওরা বলে থাকে। দেখবেন এর আগে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঠকদো, মানে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঠকদো বলে তো যেটা কোন সংস্কৃতি আপনি ভাবতে পারেন। এই এনকাউন্টারের কথা এর আগেও সুকান্ত মজুমদার বলেছে, দিলীপ ঘোষের এটা বলে, এটা ওদের কালচার। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। এই যে ভোটের সময় যখন পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত হয়ে থাকে, তখন এই ধরনের কথাবার্তা বলা মানে কিন্তু পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলা, আরো বেশি মানে গন্ডগোলের প্ররোচনা জোগানো, উস্কানি, এবং এই উস্কানিমূলক। এবং নির্বাচন কমিশনকে এত নজর দেবে না, নির্বাচন কমিশনকে ওদের সতর্ক করতে পারে না। শুধু এরা নয়, প্রধানমন্ত্রী, আপনার মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নিজে উস্কানিমূলক কথা বলেছিলেন যে হিন্দু মহিলাদের গলার মঙ্গলসূত্র যদি বিজেপি না যেতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ছিনিয়ে নিয়ে যাবে, গরু চুরি করে নিয়ে যাবে। উস্কানিমূলক কথাবার্তা, এগুলোকে নির্বাচন কমিশন নজর দেবেন না। ব্যাপারটা হচ্ছে যে আমার মুখ আছে, আমি যা খুশি তাই বলে দিলাম। একজন যখন রাজনীতি করতে এসছে, আমি তো দায়িত্ববোধ থাকবে, তো এগুলো দায়িত্ব জ্ঞানহীনের মতো কথাবার্তা। আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর মুখে সব কথাবার্তা শোভা পায় না। ফলে মানে এই সংশয় জাগে যে যদি কোনোদিন সত্যি এরা ক্ষমতা পায় হাতে, তাহলে তো লাগাম ছাড়া সন্ত্রাস করবে, ক্ষমতাটা পাবে না বাংলার। এটাকে আমি অন্তত নিশ্চিত, বিভিন্ন জায়গায় যা ঘুরে টুরে যা খবর পেয়ে বুঝছে পাবে না। কিন্তু তার আগে এই যে প্ররোচনামূলক উস্কানিমূলক কথাবার্তা, এটা কিন্তু অন্য কোনো দলের কোনো নেতা এখন অব্দি বলেনি। এখানে আপনি তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, রক্তের উপর রাজনীতি করা এটা অভ্যেসে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। ইনাদের প্রধান মানে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের কি বলবে মুখ্যমন্ত্রী যখন হয়েছিলেন গুজরাটে, ওনার শুরুর লাইফটা হয়েছে মুখ্যমন্ত্রী, আকাশ থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হননি। জওহরলাল নেহরুর প্রশ্ন তুলছিলেন উনি, ট্রানজিশনাল পিরিয়ড বলে কিছু বোঝেন না। কি হয়েছিল গুজরাটে, উনি লাশের উপর কয়েক হাজার লাশ মুখ্যমন্ত্রী হলেন, আর মুখ্যমন্ত্রী থেকে আস্তে আস্তে দেশের প্রধানমন্ত্রী হলেন, মানুষকে খালি ভুল বুঝিয়ে জুমলা দিয়ে এবং হ্যাট স্পিচ দিয়ে এবং আমেরিকা পর্যন্ত যেতে পারতেন না, এইরকম অবস্থা হয়েছিল। তার নেতাদের থেকে আমরা আশা কি করব? এই দিলীপ ঘোষ থেকে শুরু করে এরা ঘৃণার রাজনীতি, বাংলাতে বিদ্বেষের রাজনীতি এরা করে। এবং ইভেন যদি দেখেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল, আমি সেই দাঙ্গা শামশেরগঞ্জে গিয়েছিলাম, ফ্যাক্ট ফাইন্ডার হিসাবে আমি ছিলাম ওখানে, টিমে ছিলাম, আইনজীবী হিসাবে ছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে ইনাদের আরএসএসের যে প্রচারণা, এর কারণে মানুষ তারা মানে একদম সিস্টেমেটিকলি একটা মানুষের মধ্যে হাজার ভালোবাসা সবকিছু ধ্বংস করে দেওয়ার কাজ করছে। আজকে দেখুন রামনবমীর সময়, আজকে রামনবমীর দিন, এই পবিত্র দিনেও তারা সেটাকেও ধর্মীয় উৎসবকে একটা রাজনৈতিক উৎসবে পরিণত করে। এবং দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, দিলীপ ঘোষের মন্তব্যের মধ্যে শুরুতে ছিল আখড়া বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু ইলেকশন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটাই আমরা প্রশ্নই তুলতে পারি। কিন্তু আখড়া বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছিলেন রাজদীপ আশি, আখড়া বন্ধ করে দেওয়ার অভিযোগ করছিলেন, রামনবমীর দিনেই এই মন্তব্যটি করেছেন দিলীপ বাবু। এবং দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যে বিতর্কিত ব্যাপারটা তৈরি হচ্ছে, সেই বিতর্কিত ব্যাপারে কিন্তু সুকান্ত মজুমদার শিলমোহর দিয়ে দিয়েছেন রাজদীপ বাবু, যে এনকাউন্টার হতেই পারে। একদম বলছি, শুনুন এবার আমাকে বলতে দেবেন, আমি কিন্তু কারোর সময় কিছু বলিনি। না নিশ্চয়ই বলুন। 2021-এ ভোটের পর বিজেপির কটা কর্মী মারা গেছিল, কটা মেয়ের ওপর, কটা আমাদের মহিলা কার্যকর্তার ওপর রেপ হয়েছিল, কত মানুষকে বলা হয়েছিল এই যে থুতুটা ফেললাম থুতুটা আবার চাট। এই যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করেছিল, সেই প্রত্যেকটা কথা ভারতীয় জনতা পার্টি মনে রেখেছে, বাংলার মানুষও মনে রেখেছে। এবং তৃণমূল যখন প্রথম ক্ষমতা এলো, সেই কারণে আমাকে আমার কথা শেষ করতে, চোখের বদলে চোখ। যেদিনকে ক্ষমতা এলো তৃণমূল কংগ্রেস 2011 সালে, তারা স্লোগান দিয়েছিল সিপিএম এর চামড়া গুটিয়ে নেবো আমরা। তখন উস্কানিমূলক মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই। কারণ সেদিন আজ থেকে 15 বছর আগে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে বদলা চাইতেন, তাহলে কি অবস্থা হতো পশ্চিমবঙ্গের, সেটা আমরা ভাবতেও শিহরিত হই। শুনুন, কিন্তু বদলা নয়, এইবারে যদি আমরা আসি
এইবারে যদি আমরা আসি বিজেপি নেতাদের এই বক্তব্যের ওপর, তাহলে মুখ্যমন্ত্রী নিজে বলছে যে কোনো না কোনো একটা কমিউনিটিকে যদি খেপে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হাল 12টা না 13টা বেজে যাবে। ওই ধর্মতলায় বসে বলেছিলেন। এটা কি কিন্তু উস্কানিমূলক এখানে একটা মন্তব্য নয়? প্রশ্ন, কমিউনিটিটা উনি ব্রিগেডের মিটিং এর দিন আমি ওখানে কমিউনিটি উপস্থিত বলেন ছিলাম। রাজদীপ বাবু, রাজদীপ বাবু, রাজনৈতিক রাজদীপ আলোচনার বাবু, মধ্যে রয়েছে। রাজদীপ বাবু কোন কমিউনিটির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি জানি না, তবে ব্রিগেডের মিটিং এর দিন আমি সেখানে উপস্থিত সেই ছিলাম। কমিউনিটি নরেন্দ্র মোদী রাখিয়ে সেখানে থাকে, এসেছিলেন। রাজদীপ বাবু, সেই একটু কমিউনিটি শুনবেন। আমেরিকায় থাকে। একটু শুনবেন প্লিজ রাজদীপ বাবু, একটু শুনবেন। সেটা হচ্ছে ব্রিগেডের মিটিং এর দিন ওই মঞ্চ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন বদল নয় বদলা চাই, কি তাই তো? জনগণের উদ্দেশ্যে এই বিষয়টি ছুড়ে দিয়েছিলেন, এই প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মন্তব্যের ঠিক বিপরীত মন্তব্য করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এখানে বদলা বলতে কি বোঝানো শুধু লকেট চট্টোপাধ্যায় নয়, শুভেন্দু সেটা অধিকারীর এখানে মতো- বদলা বলতে শুভেন্দু বোঝানো অধিকারীর মতো হয়েছে, নেতারা এখানে অহরহ বদলা বলতে বোঝানো সংখ্যালঘু হয়েছে সম্প্রদায়ের চেঙ্গারা দিয়ে বের করে নিয়ে আসবে সংখ্যালঘু বের করে দেওয়ার হুমকিও দিয়েছে। বাংলার মানুষের এই চোখের উস্কানিটাকে আপনি কি সমর্থন করছেন রাজদীপ বাবু? আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ মানুষকে প্রশ্ন করছি। বদলা রাজদীপ বাবু, বাংলার মানুষ নেবে। বেশ, এই দুরবস্থার বদলা সেটা ভোট বাংলার বাক্সে নিন মানুষ না, নেবে, সেটা ভোট EVM বাক্সে নিতে মেশিনে কেউ নেবে। বাধা দেননি, ভোট বাক্সে নিন, হ্যাঁ, ভোট কিন্তু বাক্সের কথাই বলা হয়েছে। কিন্তু এনকাউন্টার বাংলার মানুষ এই বদলা নেবে। বাংলার মানুষকে যেভাবে এনকাউন্টার মানে বোঝেন অবস্থা টাইট করে দেওয়া হয়েছে, বাংলার মানুষকে যেভাবে এই নিম্নতর জায়গায় রাজদীপ বাবু, নামিয়ে আনা হয়েছে। রাজদীপ বাবু, আপনি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি লজ্জা। এদেশের সর্ববৃহৎ দল এখনো পর্যন্ত, সেই সর্ববৃহৎ দলের একজন প্রতিনিধি হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে বলুন, এ রাজ্যের একজন বাসিন্দা হিসাবে বলুন, এনকাউন্টার কাকে করার কথা বলছেন? এ রাজ্যের মানুষকে, অর্থাৎ ভোটারদেরই তো, তাই না? যে ভোটারদের ভোট পাওয়ার কথা ভাবছেন এই এনকাউন্টার করার মুহূর্তে কথা বলা আপনার হয়েছে নেতারা। সেই ব্যক্তিকে, এনকাউন্টার করার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আজকে আমার অবয়ব বোনের উপর রেপ করেছে। এনকাউন্টার বুঝলাম করার না। কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির ল কলেজে আমার ওই বোনটিকে রেপ করেছিল। এনকাউন্টার করার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি গরু চুরি করছে। আইনি প্রক্রিয়া নেই, এনকাউন্টার করার কথা বলা হয়েছে সেই দেশে ব্যক্তিকে, বিচার ব্যবস্থা যেই চান না, ব্যক্তি সংবিধান পশ্চিমবঙ্গে- কি সুপ্রিম বলে? কোর্ট উঠিয়ে দেবেন নাকি, পশ্চিমবঙ্গে হাইকোর্ট কয়লা চুরি উঠিয়ে দেবেন করছে। নাকি, দেশের বিচার এবং ব্যবস্থা তাহলে না না তাহলে আপনার সব উল্টে যাবে। এক মিনিট আপনি ঠিক করবেন কে দোষী। কুলদীপ সেঙ্গারকে এনকাউন্টার চান তো? কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে একদম। এনকাউন্টার চান তো? কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে বলুন। সেই লোকটাকে মানে আপনি না না আপনি এটা Selective। কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে আপনি এনকাউন্টার চান কি চান না? আপনারা না চাইলেও বাংলার মানুষ সেটাই চায়। আরে আমাদের কথা বাদ দিন না, আপনি কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে এনকাউন্টার চান কি চান না এটা বলুন না। আরে বাংলার মানুষ সেটা চায় হাতরাসে না। যে যারা ওই মেয়েটিকে ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে এনকাউন্টার চান কি চান না? মধ্যপ্রদেশে এনকাউন্টার চান কি চান না? মধ্যপ্রদেশ হচ্ছে হাইয়েস্ট রেট অফ রেপ। মধ্যপ্রদেশ এমপি এনসিআরবি রিপোর্ট বলছে, এইটা আশফাক আহমেদের কথা নয়, এনসিআরবি রিপোর্ট বলছে যে এমপি মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি সেখানে রেপ হয়। কি বলবেন, ইউপি সবচেয়ে বেশি অপরাধ হয়, তাহলে সেখানে কেন হচ্ছে না, এনকাউন্টার হচ্ছে না কেন? সিলেক্টিভ করা হবে। বিজেপির লোকেরা করলে ব্রিজভূষণ যদি টিভিতে বসে বলছেন যে আমি তো হত্যা করেছি, মার্ডার কিয়া হয়, আর মার্ডার কিয়া হয়, তাকে সাংসদ বানিয়ে রেখেছেন কেন? এর উত্তর আপনি দেবেন? এখানে প্রশ্ন দিতে পারবেন না। প্রশ্ন আসবে রাজদীপ বাবু, সেটা হচ্ছে ভারতের সংবিধান। আপনি একটু আগে 1947 কথা বলছিলেন, 1951 সালের কথা বলছিলেন, তার মাঝখানে 1949 সালের নভেম্বর মাসে টেবলড হয়ে যায় এবং পরবর্তীতে সেটিকে গৃহীত করা হয়, গ্রহণ করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। সেই সংবিধান, ভারতের সংবিধান, যাকে আমরা মোটামুটি ভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখি, সেই সংবিধান কি বলছে এনকাউন্টার করবার কথা? নির্বাচন কমিশন কি, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বলুন, নির্বাচন কমিশন কি এদিকে নজর দেবে না? কি মনে করছেন? আমি জিজ্ঞেস করেছি কিভাবে হয়েছিল, আমি আপনাদের বলিনি যে অসাংবিধানিক কাজ করেছে, কি করে না করেছে আমি কোনো রায় দিইনি। আমি বলেছি কিভাবে হয়েছিল সেটা মনে করুন। ঠিক সেইভাবেই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে, আসার পরে এসআইআর তো একদিন না একদিন করতেই হতো। 24-এ ভোটের আগে করুক, সবকা সাথ সবকা বিকাশ। কোথায় গেল আপনাদের সবকা সাথ সবকা বিকাশ? আমি বলি আপনাকে 47 সালে শুনুন 47 সালে যেমন ভাবে প্রধানমন্ত্রী আমাদের দরকার ছিল,
যদি ঠিক সেভাবেই সত্যি এই 2024 দেশে সালেও কত প্রধানমন্ত্রী আমাদের দরকার ছিল। অনুপ্রবেশকারী, কত অমুক তমুক আছে, এটা যদি খুঁজে বার করার সদিচ্ছা কেন্দ্র সরকারের থাকতো, জনগণনাটা হলো না কেন? এত 12 বছরে জনগণনাটা হলো না কেন? ইভেন আরটিআই একটা রিপোর্ট এসেছে, জনগণনা হলো না কেন? আরটিআই জিজ্ঞেস করা হয়েছিল জনগণনা কি এর আগে তো কত আপনারা আইডেন্টিফাই কোভিডের করেছেন, জনগণনা কংগ্রেসের আমলে পারে। আইডেন্টিফাই করা হয়েছিল, কোভিডের আপনারা কত খিদে পেয়ে আইডেন্টিফাই গেছে, করেছিলেন? তার উত্তর মানুষের দিতে পারেননি। খিদে নো, পেয়ে গেছে, একতলা ভাত নাথিং, খাবে। নাথিং। কোভিডের এটা হোম অজুহাত মিনিস্ট্রি দিয়ে বলছে, জনগণনা হোম বন্ধ মিনিস্ট্রি রেখেছে। বলছে RTI খিদে পেয়ে রিপোর্টে। গেছে, একতলা ভাত আপনারা খাবে, হোম মাছ ভাত মিনিস্ট্রি খাবে। রিপোর্টটাও মানছেন না। 2011 সালে জনগণনা শেষবার হয়েছিল, আদমশুমারি যাকে আমরা বলি, সেই আদমশুমারি সেন্সাস এখনো পর্যন্ত হয়নি। আজ কোভিডের অজুহাত দিয়ে আমার একটা জনগণনা প্রশ্ন বন্ধ আছে। রেখেছিলেন, অথচ আমার একটা ভোটটা করতে প্রশ্ন আছে পেরেছিলেন, জনগণনাটা হলো না। কেন হলো না জনগণনা? 2024-এর আমি রন্তিদেব সেনগুপ্তর কথা সূত্র ধরেই বলছি, 2024-এর লোকসভা নির্বাচন হ্যাঁ, হয়েছিল আমার একটা কিন্তু প্রশ্ন জনগণনা আছে। হয়নি, একটা কিংবা তার মানুষের আগে হেঁটে এসআইআরও হেঁটে করবার পেয়েছে, চেষ্টাও একটা করেনি। ভাত কিন্তু 2026-এর ঠিক আগে কেন এই এসআইআর? জনগণনা হলে আসলে শুনুন, ভারতীয়- জনগণনা হলে আসলে এই যে জাতপাতের রাজনীতি, জনগণনা হিন্দু যদি মুসলমানের রোহিঙ্গা রাজনীতি পাওয়া করতে অনেক অসুবিধা হতো, আপনারা এরকম সেই জন্য রোহিঙ্গা জনগণনাটা খুঁজেছেন, তাই না? বন্ধ থাকলো। জনগণনাটা বন্ধ ভারত- থাক, এসআইআর করে ও রোহিঙ্গা ও সারা আসলে দেশে ভারতীয় জনতা পার্টি এক্সপোজ হয়ে গেছে। 1 নম্বর মূল্যবৃদ্ধি, এলপিজি, পেট্রোল, ডিজেল, আটা, তেল সব দিকে শেষ। আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে হ্যাঁ, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, লাইনে আসুন, শুধু LPG দাম লাইনে আসুন। দাম বৃদ্ধি, বেকারত্ব, কিন্তু শিক্ষার কি সংকট, তাতে কি হচ্ছে? অর্থনীতি বিপর্যস্ত, আশফাক আহমেদ, আমেরিকার কাছে রাজদীপ পাল, surrender, রন্তিদেব এর উত্তর দিতে সেনগুপ্ত, পারবে না। আমরা যে লাইনে আলোচনাটা এসে গেছেন, করছিলাম আমি বলে তাতে দিচ্ছি। মূল কেন্দ্রবিন্দুতে দাম ছিল বৃদ্ধি কিন্তু করার কথা সাধারণ বলে মানুষ। দিচ্ছি, দাদা। সাধারণ মানুষ তাতে এতটুকু তাদের বিভ্রান্তির জায়গা থেকে বেরিয়ে আসতে পারলেন কি? এই প্রশ্নটা শেষ প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে হবে। অনেক ধন্যবাদ রন্তিদেব সেনগুপ্ত, অনেক ধন্যবাদ আশফাক আহমেদ, অনেক ধন্যবাদ রাজদীপ পাল আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সাধারণ মানুষ কিন্তু সব দিক দিয়ে তারা মনে হয় যেন খানিকটা তাড়া খেয়ে নিজের ঘরের কোনায় লুকোতে চাইছে। এই এসআইআরেও সেরকমটা দেখতে পাওয়া গেল। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার হারালেন। হয়তো 20 বছর ধরে কি 30 বছর ধরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচক হিসেবে, এবারে তিনি হয়তো ভোট দিতে পারবেন না। সুতরাং তাদের এই প্রশ্ন উঠবে, এই যে উস্কানিমূলক মন্তব্য, এই যে নানান রকম একটা গ্যাস বেলুন সামনে রাখা হচ্ছে, অর্থাৎ উন্নয়ন করা হবে, এই রাজ্যকে বদলে দেওয়া হবে, চৌঠা মেয়ের পর দেখবেন সত্যি সত্যি চৌঠা মেয়ের পর মানুষ কিন্তু উত্তরটা দেবে। কারণ এই যে বাহাতের তর্জনী, তাতে যে কালিটা লাগে সেটার নাম হচ্ছে ভোটের কালি। আর সে ভোটের কালি রাখবার সময় হয়ে এসেছে। ভোটের আগে এই উত্তপ্ত পরিবেশ, এই বাংলা বঙ্গযুদ্ধ 2026, এই নিয়েই আলোচনা আমাদের চলতে থাকবে। আজকের মতো নমস্কার।